আসাম থেকে সকলকে এক নতুন সকালের সুপ্রভাত জানাই। এই হচ্ছে WAP7, যেটা আমাদের হাওড়া থেকে নিউ বনগাইগাঁও জংশন পর্যন্ত নিয়ে আসলো। আমাদের A1, আমরা এখনো RSC-তে রয়েছি। মরম লাগিছে তোক কব পৰা নাই, মৰমত কি মাতিমে তোক ভাবি পোৱা নাই। আমাদের পাশ দিয়ে পাস হবে নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ফাইনালি আবার বেরিয়ে পড়েছি। এগিয়ে চলেছি বঙ্কিম সেতু ধরে রবীন্দ্র সেতু পেরিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। কয়েকদিনের মধ্যে কলকাতায় যা গরম পড়বে, মনে হয় না রাস্তাঘাটে আর যানবাহন গাড়িঘোড়া কিছু চলবে। থর মরুভূমি থেকে উট আর উটের গাড়ি নিয়ে আসতে হবে। গ্রীষ্মে প্রচণ্ড দাবদাহ থেকে আজ অনেকটা মুক্তি। আজ 21 মার্চ 2025। আমরা আজ সুন্দর একটা মেঘলা দিনের ওয়েদারে চলেছি গ্রীষ্মের এই দাবদাহ থেকে মুক্তি পাওয়ার জন্য অরুণাচল প্রদেশ। তো আর 5টা গল্প শুরু যেখান থেকে হয়, আজ সেখান থেকেই আমাদের গল্পের এই শুরু করছি, অর্থাৎ হাওড়া স্টেশন। আর আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন যেহেতু খুব একটা ডিস্টেন্সে নয়, সেই জন্যে বেশ কিছুটা দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এখন বাজে সময় 3:30। তো এই সময় মোটামুটি আমরা আজকে যাব 1 2 3 4 5 নামটা বা ট্রেনের নাম্বারটা খুব সুন্দর, 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস। বন্ধুরা, এই হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ। এর সাথে সাথে এখানে ফুড কোর্টও রয়েছে। তো যারা দূর থেকে আসছে তারা এই এক্সিকিউটিভ লাউঞ্জে রেস্ট নিতে পারে। তো আমার সেহেতু কোনো ঝামেলা নেই, আমি যেহেতু হাওড়ার খুব কাছাকাছিই থাকি, সেই জন্যে খুব ভালোভাবেই বা খুব তাড়াতাড়ি আমি এখানে চলে আসতে পেরেছি। তো বন্ধুরা, 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, অর্থাৎ 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস যতদূর সম্ভব দেবে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমাকে এখন বুঝতে হবে 9 নম্বর প্ল্যাটফর্ম। দেখি 9 নম্বর প্ল্যাটফর্মটা কোন দিকে। এই হাওড়া স্টেশনে এসে আজকে আমি বেশ নস্টালজিক হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে ছোটোবেলায় যখন দূরপাল্লার ট্রেনে করে চেপে দূরে কোথাও বেড়াতে যেতাম, তো তখন এই হাওড়া স্টেশন থেকেই আমাদের যাত্রা শুরু হতো সাধারণত। আর আমাদের মিট আপ সাধারণত বেশিরভাগ সময় হতো, যেটা বাঙালিদের ক্ষেত্রে হয়ে থাকে, অর্থাৎ এই বড়ঘড়ির নিচে থেকে। আজকেও আমরা এই বড়ঘড়ির নিচে মিট করছি। মিট করে তারপরে আমরা আবার এগিয়ে যাব 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসের দিকে, যেটা 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে। পৌঁছে গেছি প্ল্যাটফর্ম নাম্বার 9। সরাইঘাট এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 9-এ দিয়ে দিয়েছে। আমাদের A1, আমরা এখনও RSC-তে রয়েছি। যদিও যেদিন টিকিট ওপেন হয়েছে সেই দিনই টিকিট কেটেছি, কিন্তু তাও RSC-র মধ্যে চলে গেছি। সেই RSC আর কনফার্ম হয়নি। তো আমাদের 3 জনের, অর্থাৎ আমার, প্রিয়াঙ্কার আর পাহির হচ্ছে RSC A1-এর 11 আর 17-এ আমাদের সিট পড়েছে। আজকে আমাদের সঙ্গে আছে প্রিয়াঙ্কা ম্যাডাম, আমার শাশুড়ি মা শিলা দাস এবং আমাদের রাইডার গার্ল পাহি। A1-এ RSC 11 আর আমার হচ্ছে RSC 17। পাহি, তুমি এক কাজ করবে, তুমি নিচে শুয়ে পড়বে। তোমার তো সিট হয়নি, তুমি নিচে শুয়ে পড়বে। কোচটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এ দেখো, এখানে লিডিং লাইটও রয়েছে। আমার এখন নিচে থেকে হাত যাচ্ছে না, এই এখানে। এছাড়া এখানে চার্জিং পয়েন্টও রয়েছে। আর এসি কম্পার্টমেন্টে ইন্ডিয়ান রেলওয়ে থেকে যেরকম দেয়, 2টো বেডশিট, একটা পিলো আর একটা
কম্বল দিয়েছে, ছেড়ে দিয়েছে। আজকে সরাইঘাট এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকছে এখন বিশ্বভারতী ইন্টারসিটি এক্সপ্রেস। হাওড়া স্টেশন, আমাদের প্রিয় স্টেশন। কয়েকদিনের জন্য তোমাকে খুবই মিস করব। টাটা হাওড়া, টাটা। 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসের এসি 2 টায়ারের বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। আয়না আছে, বেসিনে এই সবে হাওড়া ছাড়লো কিছুক্ষণ আগে, এখনো জল রয়েছে। এখানে লিকুইড সোপ দেওয়া রয়েছে। এটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট যেটা রয়েছে সেটা বোধহয় ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। পর্যন্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। ট্রেনে উঠলেই পাহির খুব খিদে পেয়ে যায়, তাই পাহি যথারীতি কুকিজ নিয়ে শুরু করে দিয়েছে। আর প্রিয়াঙ্কা ম্যাডাম যথারীতি তার ফোনে ব্যস্ত, খুবই ব্যস্ত মানুষ উনি। ফোন ছাড়া উনি থাকতে পারেন না। কত মাঠ ঘাট দেবান্তর পার করে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। আমাদের প্রথম হল্ট বর্ধমান জংশন, আমরা পৌঁছে গেছি। খুবই ব্যস্ততম শহর বর্ধমান। আমরা এখন এসে গেছি বোলপুর শান্তিনিকেতন, আমাদের প্রাণের কবিগুরুর জায়গায়। বোলপুর শান্তিনিকেতন খুবই সুন্দর সাজানো গোছানো স্টেশন। টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ট্রেন মোটে 5 মিনিট লেট রান করছে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন ছেড়ে আমরা এখন এগিয়ে চলেছি। রাতের অন্ধকারে বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে 1 কাপ গরম কফি যদি হাতে থাকে তাহলে তো আর কথাই নেই, মজা এসে যায়। দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছি সাঁইথিয়া জংশন। ভাই যথারীতি তার কর্মে ব্যস্ত হয়ে পড়েছে, অর্থাৎ মোবাইল ঘাঁটতে শুরু করে দিয়েছে। তাহলে ভাই কি হবে রাত্রিবেলা? নিচে শুতে হবে তো? আমরাও সব জানি না। আমাদের 2টো সিট, আমরা আমাদের সিট নিয়ে নিয়েছি, এবার তুমি তোমার বুঝে নেবে। তোমার টিকিট কনফার্ম হয়নি, তুমি তোমার নিচে শোবে কি কোথায় শোবে আমরাও সব জানি না। খুব সুন্দর দুর্দান্ত গতিতে আমাদের সরাইঘাট এক্সপ্রেস এসে পৌঁছেছে রামপুরহাট জংশনে। এই রামপুরহাট জংশন এই রুটের অন্যতম ব্যস্ত এক স্টেশন। এখন ঘড়িতে সময় 7টা 11। যারা রামপুরহাট থেকে মা তারার মন্দিরে দর্শন করতে চাও তারা এখানে রামপুরহাটে এসে এখান থেকে টোটো বা অটো প্রচুর চলে, সেখান থেকে বেশি নয় 9 থেকে 10 কিলোমিটার দূরে মা তারার মন্দির। তো তোমরা চাইলে মা তারার দর্শন এখান থেকে গিয়ে করে আসতে পারো। টিফিন কি হলো? বাহ, তাহলে দিদিমার কাছে এসে তো লাভ হলো বল। হ্যাঁ, ডিনারের পর্ব মিটতে জানলা দিয়ে দেখে নিলাম ট্রেন ছেড়ে যাচ্ছে মালদা টাউন। ট্রেন চলেছে বেশ কিছুটা দেরিতে। কম্পার্টমেন্টে দেখে নিলাম সবাই চলে গেছে যে যার বার্থে। আর আমার এই রাতের জার্নিতে সঙ্গী বলতে আমার পুরনো ভিডিও ও তাতে করা তোমাদের কমেন্ট। খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো, যা আমাকে প্রচুর আনন্দ দেয় আর পরের ভ্লগ করতে মোটিভেট করে। আর তা পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক নেই। আর যখন পরদিন সকালে ঘুম ভাঙল দেখি আমরা নিউ জলপাইগুড়ি আর নিউ আলিপুরদুয়ার ছাড়িয়ে দৌড়চ্ছি পার্শ্ববর্তী রাজ্যে। আমি আর নিজের সিটে বসে থাকতে পারলাম না, সেই জন্যে আমি আমার প্রিয় জায়গায় দাঁড়িয়ে পড়েছি, অর্থাৎ দরজার ধারে সুন্দর হাওয়া খেতে খেতে করতে করতে এগিয়ে চলেছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ওদের পাহির খুব খিদে পেয়ে গেছে, তাই ব্রেকফাস্টে নেওয়া হয়েছে কাটলেট, ব্রেড আর বাটার, আর ওর সঙ্গে এই যে কাপে চা দেবে।
100 টাকা প্লেট, তো একটু বেশি। ইন্ডিয়ান রেলওয়ে খুবই ভালো ব্যবস্থা করেছে, অন দ্য ওয়েতে কোচের ভেতরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিচ্ছে। এই রেকটা আজকে গুয়াহাটি পৌঁছবে এবং আজকেই আবার গুয়াহাটি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। আসাম থেকে সকলকে এক নতুন সকালের সুপ্রভাত জানাই। এখন আমরা নিউ বনগাইগাঁও জংশনে এসে উপস্থিত হয়েছি। ঘড়িতে সময় সকাল 6টা। 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসের টাইমিং নিউ বনগাইগাঁও জংশনে হচ্ছে 6টা 5, তো 5 মিনিট বিফোর টাইমই এসেছে। খুব সুন্দর এসেছে গাড়িটা। আর আজকের এখনও পর্যন্ত ওয়েদার খুবই মেঘলা মেঘলা রয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। আমাদের কলকাতার মতো সেরকম গরম নেই এখানে। অবশ্য গতকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার আমাদের কলকাতাতেও ছিল, বর্ধমানেও আমরা বৃষ্টি দেখে এসেছি। আজকের তারিখ 22 মার্চ 2025। নিউ বনগাইগাঁও জংশন থেকে ইলেকট্রিক লোকোমোটিভ চেঞ্জ হয়ে ডিজেল লোকোমোটিভে এখন নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে WAP7, যেটা আমাদের হাওড়া থেকে নিউ বনগাইগাঁও জংশন পর্যন্ত নিয়ে আসলো। হাওড়া থেকে 845 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ছেড়ে যাচ্ছি নিউ বনগাইগাঁও স্টেশন। এর পরের স্টপেজ হচ্ছে কামাখ্যা জংশন। ট্রেন অন টাইম রান করছে, কিন্তু এখন সময় হয়ে গেছে বাথরুমে যাওয়া। কিন্তু এখন সকাল 6:30টায় বাথরুম খালি পাওয়া খুবই চাপের ব্যাপার। আর আমার সামনে রয়েছে মনোমুগ্ধকর পাহাড়ের শ্রেণী, যার প্রাকৃতিক সৌন্দর্য আমি দু চোখ ভরে উপভোগ করছি। আর ঠিক সামনেই আসতে চলেছে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত তৃতীয় ব্রিজ, যার নাম হচ্ছে নরনারায়ণ ব্রিজ বা পঞ্চরত্ন ব্রিজ। চলো। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী 15 এপ্রিল 1998 সালে উদ্বোধন করলেন ভারতের আসামে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত তৃতীয় সেতু নরনারায়ণ ব্রিজ বা পঞ্চরত্ন ব্রিজ, যা একটি ডবল ডেকার ব্রিজ, যার নিচের দিকে রয়েছে রেলপথ ও উপরের দিকে রয়েছে সড়ক। এই ব্রিজের দৈর্ঘ্য 2.284 কিলোমিটার। এটি দক্ষিণে গোয়ালপাড়া জেলার একটি শহর পঞ্চরত্নকে, উত্তরে বনগাইগাঁও জেলার একটি শহর যোগীঘোপাকে যুক্ত করেছে। এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক প্রায় 50 কোটি টাকা। হাওড়া থেকে 990 কিলোমিটার জার্নি করে আমাদের সরাইঘাট এক্সপ্রেস এসে পৌঁছলাম এখন কামাখ্যা জংশনে। আমরা সঠিক সময় এসে পৌঁছেছি। এইটা হচ্ছে গুয়াহাটি জংশনের ঠিক আগের স্টপ। এরপরেই হচ্ছে গুয়াহাটি জংশন। অন টাইমে আছি। এখন ঘড়িতে সময় 9:40। তো মোটামুটি 10:05 বা 10-এর মধ্যে আমাদের গুয়াহাটি পৌঁছে যাওয়ার কথা। প্রচুর মানুষ কামাখ্যা জংশনে নেমেছেন। যে দেখো, দেখে বুঝতেই পারছো কামাখ্যা মন্দির এখান থেকে খুবই কাছে। কামাখ্যা জংশনের পরিবেশটা এখন খুবই সুন্দর, খুব মেঘলা মেঘলা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে, যেহেতু কালকে রাত্রিবেলা বৃষ্টিপাতও হয়েছে এখানে। আর এই হচ্ছে কামাখ্যা জংশনের ভিউ, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে স্টেশন, আর দূরে হচ্ছে মাতা কামাখ্যার মন্দির, যেটা আমাকে বৈষ্ণব দেবীর কথা মনে করিয়ে দিচ্ছে, অর্থাৎ জম্মু তাওয়াই স্টেশনের কথা। ঠিক এই রকমই জম্মু তাওয়াই স্টেশন, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর দূরে হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির। তো জম্মু তাওয়াই স্টেশন থেকে কাটরা বাই বাস বা এখন ট্রেনও হয়ে গেছে, গিয়ে সেখান থেকে কাটরা থেকে হেঁটে বা বিভিন্ন উপায় আছে, ঘোড়ায় বা ব্যাটারি চালিত গাড়ি আছে, সেতে করে গিয়ে মাতা বৈষ্ণব দেবীর দর্শন লাভ করতে হয়। ঠিক তেমনি কামাখ্যা জংশন থেকে পাহাড়ের উপরে এখান থেকে প্রচুর গাড়ি আছে, সেখানে গিয়ে তারপর সেখান থেকে মাতা কামাখ্যার দর্শন করতে হয়। আর এই হচ্ছে কামাখ্যা রাঁচি এক্সপ্রেস, এটা গতকাল এসেছে, আজকে এটা ছেড়ে যাবার কথা।
আলটিমেটলি আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন অন টাইম ছিল। তো গুয়াহাটি স্টেশনে এখন পৌঁছেছি আমরা, সময় সকাল 10টা 6। আমরা গুয়াহাটিতে নেমেছি প্ল্যাটফর্ম নাম্বার 1। তো এখান থেকে আমরা যাব মেন গেটের দিকে। আমরা আর যাদের সঙ্গে যাব তাদের সকলের সঙ্গে মেন গেটের ওখানে গিয়ে আমাদের দেখা হবে। গুয়াহাটি স্টেশনের বাইরে বেরোতে দেখি প্রচুর গাড়ি, যা তোমাকে শেয়ার বা রিজার্ভে নিয়ে যাবে শিলং বা মেঘালয় সহ আরও নানান সব জায়গায়। আমরা আপাতত 4 জন ছিলাম। এখন আমাদের সাথে জয়েন করেছে আরও 17 জন, অর্থাৎ মোট 21 জন। আমরা শুরু করছি আমাদের অরুণাচল ভ্রমণ। সবার সাথে ক্রমশ আলাপ হবে। এবার আমরা ট্যুর করছি তিরুপতি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তাদের সাথে যোগাযোগের ডিটেলস ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল। 21 জন একত্রিত হয়ে এবার আমরা যাব হোটেলে। অটোতে গেলে স্টেশন থেকে আমাদের হোটেল এই মিনিট 15 মতো লাগবে। গুয়াহাটি স্টেশন থেকে আমরা চলে এসেছি মণিপুর বস্তি অর্থাৎ বিটি রোড, গুয়াহাটিতে অঞ্জনা রেসিডেন্সিতে। এই হচ্ছে অঞ্জনা রেসিডেন্সি। দেখো, যোগাযোগের ডিটেলস ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল। আমাদের রুম নাম্বার হচ্ছে 103। চলো একটু রুমটা তোমাদের দেখিয়ে দিই আগে। এই হচ্ছে রুম। সিঙ্গেল বেডের 2টো বেড রয়েছে। আর এর সঙ্গে এখানে এসি, পাখা, টিভি, এখানে একটা আলমারিও রয়েছে জিনিসপত্র রাখার মতো। আর তারপরে এখানে রয়েছে আয়না, ড্রেসিং টেবিল, ড্রয়ার, এছাড়া আছে সোফা। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি গিজার, নল, ওয়েস্টার্ন কমোড, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। ঘড়িতে সময় দুপুর 2:30। আজকের দিনটা যেহেতু আমরা গুয়াহাটিতে কাটাবো, তাই ট্রেন জার্নি করে এসে সবাই ক্লান্ত থাকা সত্ত্বেও সময় নষ্ট না করে চটপট ফ্রেশ হয়ে লাঞ্চ করে সবাই বেরিয়ে পড়েছি অটো ধরে 9 কিলোমিটার দূরে মাতা কামাখ্যার মন্দির দর্শনে। মন্দিরের পাশে যাবার পথে দেখি থরে থরে দোকান। সেই সব দোকানে সাজানো আছে পূজার সামগ্রী। তো তোমরা যারা মন্দিরে পূজা দিতে যাবে তারা এখান থেকে পূজার সামগ্রী নিয়ে মন্দিরে পুজো দিতে পারো। আর মন্দিরে পুজো দেওয়ার জন্যে সকালবেলা থেকে লাইন দিয়ে টিকিট কাটতে হয়। আমরা এখন চলেছি মা কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য। কিন্তু যেহেতু আজ সকালবেলা আমরা গুয়াহাটি পৌঁছেছি, সেই জন্যে আমাদের লাইন দিয়ে আর টিকিট কাটা হয়নি। সেই জন্যে আমরা এই কামাখ্যা মন্দিরে এসে এক পান্ডাকে ধরে তাকে কিছু পারিশ্রমিক দিয়ে এগিয়ে চলেছি মা কামাখ্যার পুজো দেওয়ার জন্য। একটু দাঁড়ান। মা কামাখ্যার মন্দিরে প্রচণ্ড ভিড়। এই ভিড় ঠেলে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া খুবই কষ্টকর হচ্ছিল। তো যা হোক, পিছন পিছন আমরা এগিয়ে চলেছি। মায়ের বড় মূর্তিটা দেখেন। আচ্ছা, বড় বড় মূর্তি এইরকম মূর্তি ভিতরে আছে। এটা মূর্তি দেখছেন তো? এটা দেখছেন তো? এইরকম মূর্তি ভিতরে আছে। এটা বড় বড় মূর্তি পাথরের, আর ওইটা হলো ভিতরের মেন অরিজিনাল মূর্তি। আচ্ছা, আপনার নাম দাদা? ওটা ভিতরে। আপনার নাম দাদা? পাঞ্জল শর্মা। মায়ের প্রতিমূর্তি দর্শন হবে এখন। আচ্ছা, বাকি আমি গর্ভগৃহতে জলটা নিয়ে আসে আপনাকে দিয়ে দিই। আচ্ছা। মায়ের মন্দিরের ভেতরে যেহেতু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্যে ভিতরে আমি আর কোনো ছবি তুলতে পারিনি। তো আপাতত এতক্ষণই আমি তোমাদের দেখালাম।
খুব সুন্দরভাবে মাতা কামাখ্যার মন্দিরে পুজো দিয়ে আমরা ফিরে চলেছি হোটেলের উদ্দেশ্যে। এরপর আমরা আগামীকাল যাব গুয়াহাটি থেকে ভালুকপং। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট করা হয়ে গেলেই আমরা রওনা দেব। চন্দন ডিস্ট্রিবিউশনে ব্যস্ত। চন্দন, আমাদের এই কদিনের ম্যানেজার বাবু চন্দন আছেন, আমাদের সমস্ত সুবিধা অসুবিধা চন্দনবাবু এই সমস্ত কিছু দেখছেন। আজকের সকালবেলার ব্রেকফাস্ট লুচি আর আলু চচ্চড়ি, যে আমাদের ভাই খেতে শুরু করে দিয়েছে। কাকু এসেছেন বেলগাছিয়া থেকে। মোটামুটি সবাই হাওড়া থেকেই আমরা এসেছি, তাই তো? এখন টাইম 9:30, আমাদের সমস্ত কিছু কমপ্লিট, আমাদের গাড়িও এসে গেছে। আগামী কয়েকদিন এই গাড়ি করেই আমরা ঘুরে বেড়াবো অরুণাচল প্রদেশ। আমরা চলেছি এখন গুয়াহাটি শহর ছেড়ে এগিয়ে চলেছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার সাহেব দীপকবাবু আর আমাদের অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার সাহেব জয়ন্তবাবু আর আমাদের সাথী সব। হ্যালো, ভালুকপং দেখো, আবার যেন ভাল্লুকে না ধরে ফেলে সবাইকে। ঠিক আছে, চলো তাহলে এগিয়ে যাওয়া যাক সবাই মিলে। হ্যাপি জার্নি। সূর্য এখন প্রায় মধ্য গগনে। এই সময় আমরা ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত কালিয়াভোমরা ব্রিজের ওপর দিয়ে এগিয়ে চলেছি। জয়ন্তদা, বলছি আজকে যে আমরা যাচ্ছি গুয়াহাটি থেকে, আজকে কোন রুট ধরে আমরা যাবো? গুয়াহাটিতে ভালুকপং ডিস্টেন্স হল 240 km। 240 km হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা, আমি গুয়াহাটি ভালুকপং একই রুট, একটাই রুট আছে, এটি গুয়াহাটিতে ভালুকপং আমরা এটি রুট ধরে যাব। শহর ছেড়ে যত এগিয়ে চলেছি, প্রকৃতি তার সবুজায়ন আমাদের সামনে ততই মেলে ধরছে। গাড়িতে যেতে যেতে সঞ্জিতদার ড্যান্স আমরা উপভোগ করছি। দীর্ঘ প্রায় 5 থেকে 5.5 ঘন্টা বাসে জার্নি করবার পর এখন টাইম দুপুর 2:05। তো এখন যথারীতি সবারই একটু খিদে পেয়ে গেছে। তো লাঞ্চ করবার জন্যে আমরা নগাঁও বাইপাসের কাছে যে আশা হোটেল আছে, এই আশা হোটেলে আমরা এখন দাঁড়িয়েছি। তো এইখান থেকে আমরা লাঞ্চ টাঞ্চগুলো করে নেবো। আর লাঞ্চের জন্যে আমাদের হোটেল থেকেই, গুয়াহাটি থেকেই রান্নাবান্না করে নিয়ে আসা হয়েছিল। সকলেরই পেটে ছোচোর ডন শুরু হয়ে গিয়েছে একদম। তো সেই জন্যে এখন সবাই খেতে বসে পড়েছে। কি কি আছে খাবারে দেখো, ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর তার সঙ্গে রয়েছে মাছ আর ডিমের ঝাল, চাটনি পাঁপড়ও রয়েছে। দাদা, কেমন লাগছে? রান্না কেমন হয়েছে? অতনু, রান্না ভালো হয়েছে। এই যে চন্দনবাবু সার্ভ করতে শুরু করে দিয়েছে, সঙ্গে আমাদের রাধুনী লক্ষ্মীদাও রয়েছে। রান্না কেমন হয়েছে গো? লক্ষ্মীদা, রান্না বান্না তোমার খুব ভালো হয়েছে, সবাই প্রশংসা করছেন। এই যে আমাদের পাই ম্যাডামেরও পছন্দের খাবার, ফুলকপির তরকারি, সাথে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা আর ডাল। ও তো এই দিয়েই খেয়ে নেবে। আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো পাহি এখন স্ট্রিট ডগদের খাওয়াচ্ছে, বিস্কিট খাওয়াচ্ছে। লাঞ্চের পালা সাঙ্গ করে
আবার আমরা সবাই মিলে এগিয়ে চলেছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। আমরা এখন নামরি টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। সবাই একটা হালকা করে ছোট্ট ট্রিপে নিয়ে নেওয়া হচ্ছে নামরি টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে এগিয়ে এসে। অনেকক্ষণ একভাবে আসা হয়েছে, চাটা খেয়ে তারপরে আবার আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। আর আমাদের এই যে পাহি যথারীতি সে এদিক ওদিক দৌড়োদৌড়ি করতে শুরু করে দিয়েছে। টি ব্রেক সাঙ্গ করে আসামের চায়ের বাগানকে পথের দুপাশে রেখে আমরা এগিয়ে চলেছি। এই সৌন্দর্য এক কথায় অনবদ্য, যা ভাষায় বলে বোঝানো যাবে না। অরুণাচল প্রদেশ ভালুকপংয়ে আমরা প্রবেশ করছি। তো ভালুকপংয়ে ঢোকবার আগে আমাদের একটা পারমিট করতে হচ্ছে। তো আমরা আগে থেকে পারমিট করে রেখেছি। এই যে এইগুলো হচ্ছে আমাদের পারমিট সব। আর পারমিটের চার্জ কীরকম সেটা আমাদের তামাং साहब আমাদের বলবেন যে পারমিটের চার্ज कितना, परमिट का चार्ज कितना करके होगा। ऑनलाइन का आपको 300, अब मतलब ऐसे आपको हो गया 3 डेज का 300, 14 डेज का 500, ये मैनुअल हो गया थोड़ा कम है, 200 का गिर जाएगा आपको। प्रिंट लेके, प्रिंट वगैरह लेके सब, अच्छा प्रिंट लेके आपको जो ये जो जेरोक्स वगैरह करके आपको 200 रुपीज़ पर हेड। তো প্রিন্ট নিয়ে আর ম্যানুয়ালি করালে 200 টাকা পার হেড, আর অনলাইনে করলে 300 টাকা পার হেড পারমিট। এটা আবার ডেজের হিসাবে আছে, যে 15 ডেজ, 3 ডেজ, 4 ডেজ, হ্যাঁ এরকম ডেজ হিসাবে সেগুলো রয়েছে। অরুণাচল প্রদেশে ঢোকবার পারমিট আমরা পেয়ে গেছি, এবার নির্দ্বিধায় আমরা ঢুকবো। আর এই হচ্ছে অরুণাচল প্রদেশের এন্ট্রি গেট, সামনেই হচ্ছে চেকপোস্ট। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে অরুণাচল প্রদেশে ঢোকবার চেকপোস্ট। আমরা এখন চেকপোস্ট পার করলাম। যেটা অসাধারণ লাগছে তা হলো রাস্তার ধারের গাছের পাতার ফাঁক দিয়ে আসা অস্তমিত সূর্যের কিরণ, যা আমাকে এক নৈসর্গিক অনুভূতির উপভোগ করাচ্ছে। আর তার সাথে চেঞ্জিং ওয়েদারের বদলটা আমাকে একটা আলাদা অনুভূতি দিচ্ছে। দারুণ 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 লাগছে। সারাদিন জার্নি করে এসে অবশেষে পৌঁছলাম ভালুকপংয়ের হোটেল খোসি রেসিডেন্সি, যার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের 108 নম্বর রুম, ডবল বেডের রুম, সঙ্গে একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই, গিজারও আছে ওপরে, অসুবিধে নেই ঠান্ডাতে। রুমটা মোটামুটি খারাপ না, চকচকেই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নও ভালো। টিভিও আছে সাথে, যদি বোর ফিল হয় টিভি দেখে সময় কাটানো যাবে। রুটি, স্যালাড, চিকেন কষা, ভেজ সবজি দিয়ে জমজমাট করে সেরে ফেললাম রাতের ডিনারটা, আর তারপর চলে গিয়েছিলাম ঘুমের দেশে। আর এইভাবেই শেষ হলো আমাদের অরুণাচল সিরিজের প্রথম পর্ব। তাহলে ওই কথাই রইল, অরুণাচলের প্রথম পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার করে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর্জি জানাচ্ছি। আগামীকাল আবারও বলবো আমার প্রিয় অরুণাচল ভ্রমণের দ্বিতীয় পর্ব, ভালুকপং থেকে দিরাংয়ের গল্প। অরুণাচলের প্রথম অভিজ্ঞতা আমার কাছে অনন্য। আজ তাহলে আসি, ভালো থেকো, ভালো রেখো, আর অপেক্ষায় থেকো। আজকের মতো সপ্তর্ষি ব্লগ সাইনিং অফ।